ক্লাস 12-এর বায়োলজি ক্লাসে আজ জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানব জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বুঝি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মতে জননগত স্বাস্থ্য হল জননের সকল দিক অর্থাৎ দৈহিক, মানসিক, আচরণগত ও সামাজিক দিক থেকে এক সামগ্রিক সুস্থ অবস্থা। এরপর জানব জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা অর্থাৎ নিড ফর রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে। ফার্স্ট পয়েন্ট, প্রোটেকশন ফ্রম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস অর্থাৎ যৌন সংসর্গে সংক্রামিত রোগসমূহ থেকে নিজেদের রক্ষা করা। নাম্বার 2, সেফ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাসেপশন অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক ব্যবস্থার সঠিক প্রয়োগ। নাম্বার 3, প্রপার কেয়ার অফ প্রেগনেন্ট মাদার অ্যান্ড আনবর্ন চাইল্ড অর্থাৎ গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর সঠিক যত্ন নেওয়া। নাম্বার 4, ট্রিটমেন্ট অফ রিপ্রোডাক্টিভ অ্যাবনর্মালিটিস অর্থাৎ জনন সংক্রান্ত অস্বাভাবিকতার দ্রুত চিকিৎসা। নাম্বার 5, অ্যাপ্লাই দ্য প্রসিডিওরস অফ ইনফার্টিলিটি এলিমিনেশন অর্থাৎ প্রজননিক বয়সে বন্ধ্যাত্ব দূরীকরণের প্রক্রিয়াসমূহের প্রয়োগ। এখন আমরা যৌন সংসর্গে সংক্রামিত রোগসমূহ এবং তার প্রতিকার অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস অর STD অ্যান্ড ইটস প্রিভেনশন সম্পর্কে জানব। প্রথমেই এই রোগগুলির সংক্রমণ পদ্ধতি সম্পর্কে বলবো। রোগগুলি অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে সংক্রামিত হয়। এছাড়াও আক্রান্ত ব্যক্তির ত্বকের ক্ষত থেকে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বিছানাপত্র, জামাকাপড় ইত্যাদি ব্যবহার্য সামগ্রীর মাধ্যমে, রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সিরিঞ্জ, ছুঁচ, রেজার, ব্লেড ইত্যাদি ব্যবহার করলে, রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে রক্ত সঞ্চারণের সময় এই রোগের সংক্রমণ ঘটতে পারে। এমনকি রোগাক্রান্ত গর্ভবতী মহিলার অমরা বা প্লাসেন্টার মাধ্যমে এই রোগের জীবাণু গর্ভস্থ ভ্রূণেও সঞ্চারিত হতে পারে। এখন চলো রোগগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। সিফিলিস। সিফিলিস রোগটি ট্রিপোনিমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ঘটে। সিফিলিস রোগের উপসর্গগুলি হল পুরুষদের ক্ষেত্রে বহির্জননাঙ্গে এবং মহিলাদের ক্ষেত্রে জরায়ুতে ক্ষত সৃষ্টি হয়। অনেক সময় ঠোঁট, আঙুল, স্তনবৃন্ত, যোনি ইত্যাদি অংশেও এই ধরনের ক্ষত দেখা যায়। করতলে, পদতলে র্যাশ বের হয়। রোগাক্রান্ত ব্যক্তির হৃৎপিণ্ড, রক্তবাহ ক্ষতিগ্রস্ত হয় ও হৃদরোগ দেখা দেয়। রোগাক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় চক্ষু ক্ষতিগ্রস্ত হয় ও গ্লুকোমা, অন্ধত্ব ইত্যাদি দেখা দেয়। শেষ পর্যায়ে চিকিৎসার অভাবে পক্ষাঘাত এমনকি মৃত্যুও ঘটতে পারে। সিফিলিস প্রতিরোধের প্রধান উপায় হল রোগাক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন মিলন না করা এবং যৌন সংসর্গের ক্ষেত্রে সতর্ক থাকা। সাধারণত পেনিসিলিন, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এই রোগের নিরাময় সম্ভব। গনোরিয়া। নিসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই রোগ হয়। এই রোগের উপসর্গগুলি হল রেচন ও জননতন্ত্রের অন্তর্গত নালী, যোনি
পুংজননাঙ্গ ইত্যাদি অংশের মিউকাস পর্দায় ক্ষত সৃষ্টি হয় এবং সেই অংশ থেকে পুজযুক্ত রক্ত পড়ে। মূত্রত্যাগের সময় মূত্রনালীতে জ্বালা হয় ও অসহ্য যন্ত্রণা হয়। জরায়ু, সার্ভিক্স, ফ্যালোপিয়ান নালী ইত্যাদি অংশে সংক্রমণ ঘটে ও প্রদাহ হয়। বন্ধ্যাত্বর সম্ভাবনাও বৃদ্ধি পায়। এই রোগ প্রতিরোধের উপায়গুলি হল রোগাক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন মিলন না করা এবং যৌন সম্পর্কের ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন করা। এই রোগ নিরাময়ের জন্য সেফট্রিয়াক্সোন, পেনিসিলিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এইডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নামক ভাইরাসের সংক্রমণের ফলে মানুষের এইডস দেখা দেয়। এই রোগের উপসর্গগুলি হল HIV সংক্রমণের ফলে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানকারী T4 লিম্ফোসাইট কোষ নষ্ট হয়। এইভাবে ধীরে ধীরে দেহে অনাক্রম্যতন্ত্র বা ইমিউন সিস্টেম পুরোপুরি ভেঙে পড়ে। HIV আক্রান্ত ব্যক্তি নিউমোনিয়া, যক্ষ্মা, ক্যান্সার ইত্যাদি রোগ দ্বারা আক্রান্ত হয় ও পরিশেষে মারা যায়। প্রায়ই জ্বর হয় ও ক্রমাগত পেটের অসুখ লেগেই থাকে। এই রোগ প্রতিরোধের উপায়গুলি হল সুরক্ষিত যৌন মিলন, ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ করার পরে তা HIV সংক্রমিত কিনা তা ভালোভাবে পরীক্ষা করা, ইনজেকশনের জন্য ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করা, সেলুনে অন্যের ব্যবহৃত ব্লেডে দাড়ি না কাটা। হেপাটাইটিস বি। HBV অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের ফলে মানবদেহে হেপাটাইটিস বি রোগ দেখা যায়। এই রোগের উপসর্গগুলি হল জ্বর, মাথা ধরা, শারীরিক দুর্বলতা, ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব ইত্যাদি। যকৃতের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয় ও জন্ডিস দেখা দেয়। যকৃতের কলাকোষ ক্ষতিগ্রস্ত হওয়ায় যকৃৎ সিরোসিস বা লিভার সিরোসিস এবং যকৃতের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এইডস প্রতিরোধের যে উপায়গুলি বলা হলো হেপাটাইটিস বি এর ক্ষেত্রে সেগুলি প্রযোজ্য। এছাড়াও হেপাটাইটিস বি চিকিৎসার উদ্দেশ্যে টেনোফোভির বা এন্টেকাভির নামক ওষুধও এখন ব্যবহার করা হয়। ট্রাইকোমোনিয়াসিস। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামক এক প্রকার আদ্য প্রাণী মানবদেহে এই রোগ সৃষ্টি করে। এই রোগের উপসর্গগুলি হল সংক্রামিত অঙ্গে স্ফীতি ঘটে, ব্যথা হয়, বিশেষত স্ত্রীদেহে সংক্রামিত স্থান থেকে এক প্রকার ঘন রস নিঃসৃত হয়। অসুরক্ষিত যৌন মিলন না করা এই রোগের প্রধান প্রতিকার। মেট্রোনিডাজল ওষুধটি ব্যবহার করে এই রোগের চিকিৎসা করা হয়। জেনিটাল গুটি বা জেনিটাল ওয়ার্ডস। HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক ভাইরাসের সংক্রমণের ফলে জেনিটাল ওয়ার্ডস দেখা যায়। এই রোগের উপসর্গগুলি হল আক্রান্ত পুরুষ বা মহিলাদের বাহ্যিক জননাঙ্গ ও পায়ুছিদ্র সংলগ্ন অঞ্চলে অসংখ্য ছোট বড় গুটি বা ওয়ার্ডস দেখা যায়। কখনো টিউমারও সৃষ্টি হতে পারে। মহিলাদের সার্ভিক্সে ক্যান্সার দেখা দেয়। এই রোগ প্রতিরোধের উপায়গুলি হল অসুরক্ষিত যৌন সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। কন্ডিলক্স নামক ওষুধ ব্যবহার করলে গুটি অপসারিত হয়। জেনিটাল হার্পিস। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস অর্থাৎ HSV নামক ভাইরাসের সংক্রমণের ফলে এই রোগ ঘটে। এই রোগের উপসর্গগুলি হল
আক্রান্ত ব্যক্তির বহিস্থ জননাঙ্গে জলীয় অংশ সমেত ফোস্কা বা গুটি দেখা যায়। এগুলি ফেটে গিয়ে ঘা বা ক্ষত হয়। আক্রান্ত ব্যক্তির জ্বর হয়, মূত্রত্যাগের সময় ব্যথা অনুভূত হয়। এই রোগ প্রতিরোধের উপায়গুলি হল যৌন মিলনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই রোগের চিকিৎসার জন্য অ্যাসাইক্লোভির, ভেলাসাইক্লোভির এবং ফ্যামসাইক্লোভির নামক ওষুধ ব্যবহার করা হয়। ক্ল্যামাইডিয়াসিস। এই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটি হল ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। এই রোগের উপসর্গগুলি হল পেনিস থেকে এক প্রকারের ঘন রস বা পুঁজ ও মিউকাস নিঃসৃত হয়, মূত্রনালীতে প্রদাহ হয়, শুক্রাশয় স্ফীত হয় ও ব্যথা অনুভূত হয়। সার্ভিক্স, ফ্যালোপিয়ান নালী, জরায়ু এবং মূত্রাশয়ে প্রদাহ হয়। যোনিতে গুটির মতো অংশ দেখা দেয়। এই রোগ প্রতিরোধের উপায়গুলি হল যৌন মিলনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ক্ল্যামাইডিয়াসিস রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন, অ্যাজাইথ্রোমাইসিন, ডিঅক্সিসাইক্লিন ইত্যাদি ব্যবহার করা হয়। এরপর জানব জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অর্থাৎ নিড ফর বার্থ কন্ট্রোল সম্পর্কে। ফার্স্ট পয়েন্ট, ল্যাক অফ ফুড। অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের মানুষের খাদ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে। নাম্বার 2, অ্যাকোমোডেশন প্রবলেমস। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের অভাব আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। নাম্বার 3, ল্যাক অফ এডুকেশন। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের বিপুল সংখ্যক শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। নাম্বার 4, আনএমপ্লয়মেন্ট। অত্যাধিক জনসংখ্যার চাপে আমাদের দেশের বহু সংখ্যক যুবক যুবতী কর্মহীন বা বেকার। নাম্বার 5, পলিউশন। জনসংখ্যা বৃদ্ধির ফলে শিল্পায়ন, নগরায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। নাম্বার 6, আনহেলদি এনভায়রনমেন্ট। সীমিত বাসস্থানে বেশি সংখ্যক মানুষ বসবাস করার ফলে পরিবেশ অস্বাস্থ্যকর হয়। এই সব সমস্যাগুলি থেকে মুক্তির উপায় হল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা মেথডস অফ বার্থ কন্ট্রোল। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে মূলত গর্ভনিরোধক ব্যবস্থাসমূহ এবং চিকিৎসাগত গর্ভপাতকে বোঝায়। এখন জানব গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন সম্পর্কে। গর্ভনিরোধক অস্থায়ী ও স্থায়ী পদ্ধতির দ্বারা সম্পন্ন হয়। প্রথমে বলবো অস্থায়ী অর্থাৎ টেম্পোরারি অর স্প্যাসিং মেথড সম্পর্কে। প্রাকৃতিক পদ্ধতি বা ন্যাচারাল মেথড। প্রথম পদ্ধতি হলো উইথড্রয়াল পদ্ধতি বা কয়েটাস ইন্টারাপ্টাস। এই পদ্ধতিতে যৌন মিলনের সময় বীর্য নিঃসারণ বা ইজাকুলেশনের আগে পুং জননাঙ্গ যোনি থেকে বের করে নেওয়া হয়। দ্বিতীয় পদ্ধতি রিদিম মেথড। রজতচক্রের তৃতীয় সপ্তাহে নিষেকের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই সময়কালে যৌন মিলন থেকে বিরত থাকা দরকার। তৃতীয় পদ্ধতি বেসাল বডি টেম্পারেচার বা বিবিটি। ডিম্বাণু নিঃসরণকালে মহিলাদের দৈহিক উষ্ণতা হঠাৎ স্বাভাবিকের নিচে চলে যায় ও অতঃপর স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পায়। দৈহিক উষ্ণতা বৃদ্ধি থেকে বোঝা যায় যে ডিম্বাণু নিঃসরণ ঘটেছে, তাই এই সময়কালে যৌন মিলন থেকে বিরত থাকলে গর্ভসঞ্চার ঘটে না। চতুর্থ পদ্ধতি বিলিংস বর্ণিত পদ্ধতি বা বিলিংস মেথড। ডিম্বাণু নিঃসরণের সময় সার্ভিক্স অঞ্চলের মিউকাস নিঃসরণের মাত্রা বৃদ্ধি পায়। দুটি আঙুলের বা কাগজের সাহায্যে ওই মিউকাসকে পরীক্ষা করা হলে যদি সুতোর আকার ধারণ করে তবে বোঝা যাবে ডিম্বাণু নিঃসরণ ঘটেছে।
এই সময় যৌন মিলন হলে গর্ভসঞ্চারের সম্ভাবনা বেশি হয়। ছবিতে দেখো, এই প্রথম ছবিটিতে মিউকাস সরু সুতোর আকার ধারণ করেনি, তাই এক্ষেত্রে ডিম্বাণু নিঃসরণ ঘটেনি। কিন্তু পাশের ছবিটিতে দেখো, মিউকাস সরু সুতোর আকার ধারণ করেছে, তাই এক্ষেত্রে ডিম্বাণু নিঃসরণ ঘটেছে। পঞ্চম পদ্ধতি ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া। শিশুদের স্তনপানে সম্পূর্ণভাবে গর্ভসঞ্চার প্রতিহত হয়। সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ডিম্বাণু নিঃসরণ ও রজস্রাব ঘটে না। একে ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া বলে। এরপর বাধা দানকারী পদ্ধতি বা ব্যারিয়ার মেথড। এই পদ্ধতি প্রধানত দু প্রকারের: ভৌত পদ্ধতি অর্থাৎ ফিজিক্যাল অর মেকানিক্যাল মেথড এবং রাসায়নিক পদ্ধতি অর্থাৎ কেমিক্যাল মেথড। কয়েকটি ভৌত পদ্ধতি হল পুরুষদের কন্ডোম, মহিলাদের ফেমিডোম, ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপ এবং ভ্যাজাইনাল স্পঞ্জ। কেমিক্যাল মেথড বা রাসায়নিক পদ্ধতি: যেসব রাসায়নিক পদার্থ শুক্রাণুকে বিনষ্ট করে তাদের স্পার্মিসাইড বলে। ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি সহযোগে স্পার্মিসাইড গঠিত হয়। কয়েকটি স্পার্মিসাইডের উদাহরণ হল ক্রিম যেমন ডেলফেন, জেলি যেমন জাইনল 2, ফোম ট্যাবলেট যেমন এরোসল ফোম, ক্লোরিমিন টি ইত্যাদি। এরপর ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস বা আইইউডি। আইইউডি কি? প্লাস্টিক বা ধাতু নির্মিত বিশেষ আকৃতির যেসব ডিভাইস পরিণত মহিলার জরায়ুর মধ্যে স্থাপন করে গর্ভসঞ্চার রোধ করা হয় সেগুলিকেই আইইউডি বলে। এটি ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস বা আইইউসিডি নামেও পরিচিত। আইইউডি বা আইইউসিডি প্রধানত 3 ধরনের। নাম্বার 1, নন মেডিকেটেড আইইউডি। লিপ্পেস লুপ হল এক ধরনের নন মেডিকেটেড আইইউডি। এটি ফ্যালোপিয়ান নালীতে শুক্রাণু প্রবেশে বাধা দেয়। এই ছবিটি দেখো, এটি হলো লিপ্পেস লুপের ছবি। নাম্বার 2, মেডিকেটেড কপার নিঃসরণকারী আইইউডি। বিভিন্ন ধরনের কপার টি হল মেডিকেটেড কপার নিঃসরণকারী আইইউডি। এগুলি টক্সিক পদার্থ নিঃসৃত করে যা শুক্রাণুকে বিনষ্ট করে এবং গর্ভধারণ প্রতিরোধ করে। ছবিতে তোমরা বিভিন্ন ধরনের কপার টির ছবি দেখতে পাচ্ছ। নাম্বার 3, মেডিকেটেড হরমোন নিঃসরণকারী আইইউডি। এদের থেকে ধীরে ধীরে প্রোজেস্টেরন নামক হরমোন নিঃসৃত হয় যা গর্ভসঞ্চারে বাধা দেয়। এই ছবিটি হল মেডিকেটেড হরমোন রিলিজিং আইইউডি প্রোজেস্টাসার্ট। এরপর হরমোন ঘটিত পদ্ধতি বা হরমোনাল মেথডস। এক্ষেত্রে 3টি উপায় অবলম্বন করা হয়। প্রথম উপায় মৌখিক গর্ভনিরোধক বড়ি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্রোজেস্টেরন অথবা ইস্ট্রোজেন দ্বারা গঠিত। বহুল ব্যবহৃত প্রোজেস্টিন অর্থাৎ সিনথেটিক বা কৃত্রিম প্রোজেস্টেরন এবং সিনথেটিক বা কৃত্রিম ইস্ট্রোজেন এই ধরনের পিলের উদাহরণ। দ্বিতীয় পদ্ধতি ইমপ্লান্ট। অনেক সময় মহিলাদের ত্বকের নিচে প্রোজেস্টিন ইমপ্লান্ট প্রবেশ করিয়ে দেওয়া হয়। এটি থেকে ধীরে ধীরে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় যা গর্ভসঞ্চার রোধ করতে সক্ষম। ছবিতে দেখো, এখানে একটি ইমপ্লান্টকে মহিলার ত্বকের নিচে প্রবেশ করানো হয়েছে। তৃতীয় পদ্ধতি ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। নির্দিষ্ট মাত্রার প্রোজেস্টিন ইনজেকশন হিসাবে মহিলাদের দেহে প্রবেশ করানো হয়। এই ছবিটি হলো একটি ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভের ছবি। এরপর স্থায়ী ব্যবস্থাদি বা বন্ধ্যাত্বকরণ অর্থাৎ পার্মানেন্ট মেথডস অর স্টেরিলাইজেশন সম্পর্কে জানব।
ভ্যাসেকটমি এই পদ্ধতিতে পরিণত পুরুষদের শুক্রনালীর অংশবিশেষ কেটে বাদ দিয়ে ও কাটা প্রান্তগুলি ভালোভাবে বেঁধে বন্ধ্যাত্বকরণ করা হয়। এর ফলে শুক্রাশয় উৎপন্ন শুক্রাণু শুক্রনালী দিয়ে নির্গত হতে পারে না। ছবিতে দেখো দুপাশের শুক্রনালী কেটে বেঁধে দেওয়া হয়েছে। টিউবেক্টমি এই পদ্ধতিতে পরিণত মহিলাদের ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালীর অংশবিশেষ কেটে বাদ দিয়ে কাটা প্রান্ত দুটি ভালোভাবে ও শক্তভাবে বেঁধে দিয়ে বন্ধ্যাত্বকরণ করা হয়, যাতে না ডিম্বাণু এই নালীর মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। এই ছবিতে দেখো দুপাশের ফ্যালোপিয়ান নালী কেটে বেঁধে দেওয়া হয়েছে, ফলে এই ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু ফ্যালোপিয়ান নালীর মধ্য দিয়ে আর পরিবাহিত হতে পারবে না। এর পরের পদ্ধতি টিউবাল লাইগেশন। ল্যাপ্রোস্কোপের সাহায্য নিয়ে সাধারণত পরিণত মহিলাদের উদরে ছোট ছিদ্র করে দুই পাশের ফ্যালোপিয়ান নালীতে ফাঁস দেওয়া হয়। ফাঁস বা লুপের নিচের অংশ সিলাস্টিক রিং দ্বারা শক্ত করে আটকে দেওয়া হয়। প্রক্রিয়াটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ওভারিয়েক্টমি ডিম্বাশয়টি কেটে বাদ দেওয়া হলে তাকে ওভারিয়েক্টমি বলা হয়। ক্যাস্ট্রেশন বা টেস্টেক্টমি অনেক সময় পরিণত পুরুষদের শুক্রাশয় দুটি কেটে বাদ দেওয়া হয়। একে ক্যাস্ট্রেশন বা টেস্টেক্টমি বলে। এরপর চিকিৎসাগত গর্ভপাত অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অর এমটিপি। ভ্রূণ পূর্ণরূপে গঠিত হওয়ার আগেই গর্ভাবস্থার সমাপ্তি ঘটানোকে চিকিৎসাগত গর্ভপাত বলে। এমটিপির পদ্ধতিগুলি হল প্রোস্টাগ্ল্যান্ডিন প্রয়োগ। গর্ভপাতের জন্য যোনির মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রবেশ করানো হয়। ভ্যাকুয়াম অ্যাসপিরেশন গর্ভপাতের জন্য ভ্যাকুয়াম অ্যাসপিরেটরের সাহায্যে জরায়ুর প্রাচীর গাত্রে প্রথিত ভ্রূণটিকে দেহের বাইরে আনা হয়। এই ছবিতে তোমরা ভ্যাকুয়াম অ্যাসপিরেশন পদ্ধতিটি দেখতে পাচ্ছ। সার্ভিক্সের প্রসারণ সার্ভিক্সকে প্রসারিত করে গর্ভবতী মায়ের জরায়ুর প্রাচীর গাত্রে প্রথিত ভ্রূণকে দেহের বাইরে বের করে আনা হয়। এই ছবিতে তোমরা সার্ভিক্সের প্রসারণ প্রক্রিয়াটি দেখতে পাচ্ছ। এরপর জানব এমটিপির তাৎপর্য কী। যখন ভ্রূণ ক্রোমোজোম ঘটিত রোগে অথবা বিপাকজনিত ত্রুটিতে আক্রান্ত, সেক্ষেত্রে এমটিপি একান্তই আবশ্যক। গর্ভসঞ্চারের ফলে অথবা সন্তান প্রসবের সময় মায়ের জীবন সংশয় ঘটার সম্ভাবনা থাকলে এমটিপির মাধ্যমে মাকে বাঁচানোর চেষ্টা করা হয়। অ্যামনিওসেন্টেসিস ভ্রূণে কোনোভাবে আঘাত না করে বিশেষ উপায়ে উদর, জরায়ু ও বহির্ভ্রূণীয় পর্দা বিদ্ধ করে অ্যামনিওটিক গহ্বর থেকে অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ফলে গর্ভস্থ ভ্রূণের জিনগত বা বিপাকজনিত ত্রুটি বা নিউরাল টিউবের কোনো ত্রুটি রয়েছে কিনা তা জানা যায়। ছবিতে দেখো একটি সিরিঞ্জের সাহায্যে অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করা হচ্ছে। এরপর জানব সিগনিফিকেন্স অফ অ্যামনিওসেন্টেসিস বা অ্যামনিওসেন্টেসিসের গুরুত্ব কী। নাম্বার 1, প্রিন্যাটাল সেক্স ডিটারমিনেশন অফ ফিটাস। অ্যামনিওটিক ফ্লুইডের পরীক্ষার দ্বারা যদি দেখা যায় যে কোষে বারবডি রয়েছে, তবে ভ্রূণটি হল স্ত্রী ভ্রূণ, আর যদি বারবডি না থাকে তবে ভ্রূণটি হল পুরুষ ভ্রূণ। এইভাবে ভ্রূণের প্রাকজন্ম লিঙ্গ নির্ধারণ সম্ভব। নাম্বার 2, প্রিন্যাটাল ডায়াগনোসিস অফ কনজেনিটাল ডিসঅর্ডার্স। ক্যারিওটাইপ বিশ্লেষণ থেকে ভ্রূণের জিনঘটিত রোগগুলি শনাক্তকরণ সম্ভব, যেমন ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, থ্যালাসেমিয়া,
নিউরাল টিউব সংক্রান্ত রোগ ইত্যাদি। নাম্বার 3, প্রিন্যাটাল ডায়াগনোসিস অফ মেটাবলিক এরর্স অফ ফিটাস। অ্যামনিওটিক ফ্লুইডের বিশ্লেষণের মাধ্যমে ভ্রূণের বিপাকজাত ত্রুটি নির্ধারণ সম্ভব, যেমন সিকল সেল অ্যানিমিয়া, অ্যালবিনিজম, ফিনাইল কিটোনিউরিয়া, অ্যালক্যাপ্টোনিউরিয়া ইত্যাদি। এছাড়াও ভ্রূণের রক্তশ্রেণী নির্ধারণের জন্য, ভ্রূণে দৈহিক বা অঙ্গ সংস্থানগত বিকৃতি নির্ণয় করতে, ভ্রূণের এডওয়ার্ড সিনড্রোম, সিস্টিক ফাইব্রোসিস, জুভেনাইল ডায়াবেটিস, হান্টিংটন রোগ, টেস্যাক্স রোগ ইত্যাদি আছে কিনা তা নির্ণয়ের জন্য অ্যামনিওসেন্টেসিস করার প্রয়োজন হয়। তবে অ্যামনিওসেন্টেসিসের কিছু অপব্যবহারও আছে। এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায়। ওই ভ্রূণ স্ত্রীলিঙ্গের হলে তা নষ্ট করা তথা কন্যা ভ্রূণ হত্যা বা ফিমেল ফিটিসাইডের প্রবণতা আমাদের সমাজে রয়েছে। তাই আইন অনুসারে স্ত্রী ভ্রূণ হত্যাকে অপরাধমূলক কাজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপর বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি কি? পরিণত পুরুষ বা মহিলার সন্তান সন্ততির জন্মদানের ক্ষমতা না থাকলে সেই অবস্থাকে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলে। বন্ধ্যাত্বের কারণগুলি এবার দেখব। নাম্বার 1, লো স্পার্ম প্রোডাকশন। শুক্রাণুর সংখ্যা কম হলে নিষিক্তকরণের সম্ভাবনা কমে যায়। নাম্বার 2, অ্যাবনর্মালিটিস ইন স্পার্ম মুভমেন্ট। অনেক সময় শুক্রাণুর গমন ক্ষমতা থাকে না, ফলে প্রতিটি শুক্রাণু স্ত্রীজননতন্ত্রে, জরায়ু ও ফ্যালোপিয়ান নালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে ডিম্বাণুর দিকে যেতে পারে না ও নিষেক ঘটে না। নাম্বার 3, অ্যাবনর্মালিটিস ইন ওভাম প্রোডাকশন। FSH ও LH হরমোনের কম ক্ষরণের দরুন ডিম্বাশয়ের ফলিকেলের পূর্ণতা প্রাপ্তি ঘটে না, ফলে ডিম্বাণু নিঃসরণ ব্যাহত হয়। নাম্বার 4, অ্যাবনর্মালিটিস ইন এন্ডোমেট্রিয়াম ফর্মেশন। স্ত্রীদেহে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন উৎপাদন অস্বাভাবিক হলে এন্ডোমেট্রিয়াম গঠনেও অস্বাভাবিকতা দেখা দেয়, ফলে নিষিক্ত ডিম্বাণু প্রথিত হওয়ার প্রক্রিয়া ও অমরা গঠন বাধাপ্রাপ্ত হয়। নাম্বার 5, প্রিভেন্টিং দ্য ওভাম ফ্রম এন্টারিং দ্য ফ্যালোপিয়ান টিউব। অনেক সময় কোনো কারণে ডিম্বাণু ফ্যালোপিয়ান নালীর মধ্যে প্রবেশে বাধা পায়। নাম্বার 6, ব্যারিয়ার বিটুইন স্পার্ম অ্যান্ড ওভাম। অনেক সময় স্ত্রী জননতন্ত্রের যোনিতে প্রবিষ্ট শুক্রাণু সার্ভিক্স ও জরায়ু থেকে নিঃসৃত মিউকাস দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ফ্যালোপিয়ান নালীতে কোনো স্ফীতির জন্য শুক্রাণু ডিম্বাণুর সংস্পর্শে আসতে পারে না। বন্ধ্যাত্ব নিরাময়ে জৈব প্রযুক্তিবিদ্যার 3টি পদ্ধতি নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথম পদ্ধতি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF। সাধারণভাবে এই পদ্ধতিকে টেস্ট টিউব বেবি উৎপাদন পদ্ধতিও বলে। IVF প্রক্রিয়ায় টেস্ট টিউব বেবি উৎপাদনের পদ্ধতিগুলি সংক্ষেপে জেনে নেব। প্রথমে প্রজননে সক্ষম মহিলাদের FSH এবং হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন ইনজেকশন দেওয়া হয় ডিম্বাণু নিঃসরণের জন্য। এরপর ল্যাপ্রোস্কোপির মাধ্যমে মহিলার ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহের পরে সেগুলি পেট্রি ডিশে বিশেষ ধরনের কৃত্রিম কর্ষণ মাধ্যমে বা পালন মাধ্যমে রেখে ইনকিউবেটারে দেওয়া হয়। অন্যদিকে স্বামীর বা অন্য কোনো দাতার বীর্য সংগ্রহ করা হয়। এরপর তা থেকে শুক্রাণুগুলিকে আলাদাভাবে সংগ্রহ করা হয়। প্রায় 40 থেকে 90 হাজার সচল শুক্রাণুকে জীবাণুমুক্ত পেট্রি ডিশে রাখা হয়। তারপর সেগুলিকে ডিম্বাণুযুক্ত কর্ষণ মাধ্যমে যোগ করা হয়। বর্তমানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন পদ্ধতিতে শুক্রাণুগুলিকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েও নিষিক্তকরণ সম্পাদন করা হয়। নিষিক্ত ডিম্বাণুগুলি ক্লিভেজের মাধ্যমে ব্লাস্টোসিস্ট গঠন করে। প্রথমে মা অথবা গৃহীতা বা পালিকা মাতার দেহে হরমোন প্রয়োগ করে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে ব্লাস্টোসিস্ট গ্রহণের উপযোগী করে তোলা হয়।
ক্যাথেটারের সাহায্যে কর্ষণ মাধ্যম সহ ব্লাস্টোসিস্টকে ওই মহিলার জরায়ুর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে প্রথিত বা রোপিত হয় এবং তা থেকে পরিণত ভ্রূণ গঠিত হয়। তারপর যথাসময়ে শিশুটি ভূমিষ্ঠ হয়, অর্থাৎ টেস্ট টিউব বেবির জন্ম হয়। ছবিতে দেখো, প্রথমে মহিলাকে হরমোন থেরাপি বা হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর মহিলার ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয়। সংগৃহীত ডিম্বাণু এবং শুক্রাণুকে একটি পেট্রি ডিশে রেখে নিষেক ঘটানো হয়। এরপর তৈরি জাইগোট পরিণত হয় ব্লাস্টোসিস্টে। এই ব্লাস্টোসিস্টকে এরপর মহিলার জরায়ুর মধ্যে স্থাপন করা হয়, যা থেকে পরবর্তীকালে পরিস্ফুরণের মাধ্যমে ভ্রূণ গঠিত হয় এবং টেস্ট টিউব বেবির জন্ম হয়। পরবর্তী পদ্ধতি হল জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার বা ZIFT। এই পদ্ধতিতে পরীক্ষাগারে নিষেক প্রক্রিয়া কৃত্রিমভাবে সম্পন্ন করার পরে নিষিক্ত ডিম্বাণু পরিণত স্ত্রীদেহের ফ্যালোপিয়ান নালীর অভ্যন্তরে স্থানান্তরিত করা হয়, যা থেকে স্বাভাবিক পরিস্ফুরণের মাধ্যমে ভ্রূণ গঠিত হয়। ছবিতে দেখো, ডিম্বাণু সংগ্রহের পর তা পেট্রি ডিশে রেখে নিষিক্তকরণ করা হয়েছে। এরপর নিষিক্ত ডিম্বাণুকে ফ্যালোপিয়ান নালীর মধ্যে প্রবেশ করানো হচ্ছে। পরবর্তী পদ্ধতি হল গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার বা GIFT। এই পদ্ধতিতে প্রথমে স্বামী ও স্ত্রীর দেহ থেকে যথাক্রমে শুক্রাণু ও অনিষিক্ত ডিম্বাণু সংগ্রহ করা হয়। তারপর সেগুলি স্ত্রীর দেহে ফ্যালোপিয়ান নালীর অভ্যন্তরে স্থানান্তরিত করা হয়। এই নিষেক স্ত্রী দেহের অভ্যন্তরে ঘটে, তাই এটি ইনভিভো ফার্টিলাইজেশন। নিষেকের ফলে সৃষ্ট জাইগোট ভ্রূণ গঠন করে তথা অপত্য সৃষ্টি হয়। ছবিতে দেখো, এখানে শুক্রাণু এবং অনিষিক্ত ডিম্বাণুকে ফ্যালোপিয়ান নালীর মধ্যে প্রবেশ করানো হচ্ছে। এখানে তোমরা মনে রাখবে, ZIFT-তে পরীক্ষাগারে নিষিক্ত ডিম্বাণুকে স্ত্রী দেহে ফ্যালোপিয়ান নালীতে স্থানান্তরিত করা হয়, আর GIFT-তে শুক্রাণু ও ডিম্বাণুকে স্ত্রী দেহের ফ্যালোপিয়ান নালীতে স্থাপন করা হয় এবং সেখানেই শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটে। তাহলে আজকের আলোচনা এইটুকুই। আজ কিন্তু প্রথম ইউনিট অর্থাৎ জীবের জনন পুরোটা শেষ হলো। এই ইউনিট থেকে কোনো প্রশ্ন থাকলে বা কিছু বুঝতে অসুবিধা হলে স্কুল খোলার পর ক্লাসে তা আলোচনা করে দেওয়া হবে। থ্যাংক ইউ।